ওয়েলকাম টু শোভন ঘোষাল একাডেমি। আজকে আমাদের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের বিষয়টা হলো স্টক অফ ওয়ার্ডস, অর্থাৎ আমরা ইংরেজিতে শব্দ ভান্ডার কিভাবে বাড়াবো বা কিভাবে তৈরি করব। দেখো, অনেক পদ্ধতি আছে। যেমন কেউ বলবেন খবরের কাগজ পড়তে বা ইংরাজি নিউজ পেপার পড়তে, কেউ বলবেন বই পড়তে, কেউ বলবেন ম্যাগাজিন পড়তে, কেউ বলবেন ইউটিউব দেখতে, কেউ বলবেন গল্প শুনতে। দেখো, প্রত্যেকটাই কিন্তু কার্যকরী, প্রত্যেকটাই কিন্তু এফেক্টিভ। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি বা আমি একটা পদ্ধতিতে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে সেই বেশিরভাগ শব্দই কিন্তু আমরা ভুলে যাই। তার কারণ শব্দগুলোর ব্যবহার হয় না। আসলে ইংরেজিতে কথা বলতে মাত্র 120 থেকে 180টা শব্দ লাগে, এটাই সত্যি। এবার স্টক অফ ওয়ার্ডস কিন্তু শুধুমাত্র বলার জন্য নয়, লেখার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি আমার স্কুল লাইফে দেখেছি, আমাকে যখন পড়ানো হতো, মানে আমরা যখন পড়েছিলাম অ্যাজ এ স্টুডেন্ট, তো সেখানে বেশ কিছু এমন শব্দ আমাদের লিখিয়ে দেওয়া হতো যে শব্দগুলো পরবর্তীকালে আমরা ভুলে যেতাম এবং পরীক্ষার হলে গিয়ে ওই শব্দগুলোর জন্য বাকি লেখাটাও নষ্ট হয়ে যেত। এই পদ্ধতিটা আমার কাছে ঠিকঠাক লাগেনি কোনোদিনই। তারপরে আমি অনুসন্ধান করা শুরু করলাম যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায় বা কিভাবে এটাকে মডার্নাইজেশন করা যায় বা কিভাবে এটাকে এফেক্টিভ বানানো যায়। সেই করতে করতে আমার এই পদ্ধতিটা আবিষ্কার করা, এবং এই পদ্ধতিটাতে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি আমার প্রচুর ছাত্রছাত্রী তারা উপকৃত হয়েছে, এবং এটাই একমাত্র সায়েন্টিফিক পদ্ধতি বলে আমার মনে হয়েছে। হ্যাঁ, পদ্ধতিটা আমার, মানে আমি অবশ্যই আমার মনে হয়েছে কথাটা বলছি, কিন্তু এই পদ্ধতিটা যদি তোমরা অ্যাপ্লাই করো নিয়মিতভাবে, তাহলে কিন্তু তোমাদের ইংরেজি স্টক অফ ওয়ার্ডস, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে আমরা স্টার্ট করি। এই পদ্ধতিটার নাম হচ্ছে ওয়ার্ড সাইকেল। এই ওয়ার্ড সাইকেল ব্যাপারটা আসলে কি, তার আগে বলি, আমরা ছোটবেলায়, আমরা যখন ছোট ছিলাম বা তোমরাও অনেকেই, যে অন্তাক্ষরী খেলেছো, অন্তাক্ষরী বা গানের লড়াই, যেটাকে আমরা গানের লড়াই বলি বাংলায়। সেখানে কি শর্ত ছিল যে প্রত্যেকটা গানের শেষ অক্ষরটা দিয়ে আর একটা গান গাইতে হবে। তো এরকম মজার একটা খেলা ছিল। আগেকার দিনে তো ফোন ছিল না, আগেকার দিনে আমাদের বিনোদনের এগুলোই মাধ্যম ছিল। এইটা অনেকটা ওই টাইপের। সেখানে কি হচ্ছে, আমরা একটা ইংরেজিতে শব্দ বলবো, সেই শব্দের শেষ অক্ষরটা দিয়ে আমরা আরেকটা শব্দ তৈরি করব। আমি পড়ে দেখাচ্ছি সবটাই লাইভ। তার আগে আরেকটা কথা, এখানে কিন্তু 3টে শর্ত মানতে হবে। এক, কোনো প্রপার নাউন ব্যবহার করা যাবে না। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম। যেমন ব্যক্তির নাম আমি শোভন, ঠিক আছে। বস্তুর নাম যেমন হতে পারে আইফোন, ঠিক আছে, বা আইপ্যাড, এটা হতে পারে। যেমন আইপ্যাড, যেটা ট্যাব হতে পারে, ট্যাব কিন্তু জেনারেল নাম। কিন্তু আইপ্যাড যখন আমি বলছি, এটা আইপ্যাড, এই আইপ্যাড যখন আমি বলছি তখন এই আইপ্যাডটা হয়ে যাচ্ছে কিন্তু একটা স্পেসিফিক কোম্পানির প্রোডাক্ট, অ্যাপেলের প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, তাই এটা কিন্তু হবে না। যেমন আমরা কোনো জায়গার নাম, যেমন কলকাতা, স্পেসিফিক নাম, এগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন কোনো বইয়ের নাম, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, এগুলো স্পেসিফিক নাম। এই টাইপের জিনিসগুলোকে বাদ দিতে হবে, অর্থাৎ কোনো প্রপার নাউন ব্যবহার করতে পারবো না। কন্ডিশন নাম্বার 2 বা শর্ত নাম্বার 2, সেটা হলো কোনো শব্দকে আমরা রিপিট করতে পারবো না। এবার প্রশ্নটা হচ্ছে রিপিট করতে পারবো না মানেটা কি? মানে হচ্ছে যে আমরা সাধারণত প্রতিদিন এক পাতা করে প্র্যাকটিস করব, একটা করে পেজ প্র্যাকটিস করব, এবং এই একটা করে পেজ যখন প্র্যাকটিস করব তার মধ্যে আমরা কোনো শব্দটাকে রিপিট করতে পারবো না। বোঝাতে পারলাম ব্যাপারটা? এবং নাম্বার 3, আমরা কিন্তু যেগুলো জেনারেল ওয়ার্ড আছে তারই আমরা চাইলে তার পাস্ট টেন্স ইউজ করা বা তার সঙ্গে একটা এস যোগ করে দিলাম বা তার প্লুরাল করে দিলাম, এটা করতে পারবো না। যেমন স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট মানে এস দিয়ে একটা শব্দ এসছে, তো আমি স্টুডেন্ট লিখেছি আগের বার, এবার স্টুডেন্টস লিখে দিলাম, এটা করা যাবে না। বা ধরো সাপোজ ধরো ফুড, ঠিক আছে, আমরা ফুডটা লিখেছি, ফুডটা লেখার পর আমার মনে হলো যে আমরা ফুডের বদলে ফিড করে দিই, এটা কিন্তু করা যেতে পারে। কারণ এইটা যেহেতু এটা একটু আলাদা, তাই করা যেতে পারে। এটা কেন আলাদা, কি ব্যাপার, আমি সেটা পরে বলবো, এখন বলতে গেলে দেরি হয়ে যাবে বা বড় হয়ে যাবে ভিডিওটা, আমি সেই জন্য আর বললাম না।
কিন্তু স্টুডেন্টস করা যাবে না, এটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব। তোমরা যদি জেনে থাকো জানাবে, আর যদি না জানো আমি এটাও করাবো ডিটেলে, অসুবিধা নেই কিছু, তোমরা জেনে যাবে। তাহলে আমাদের কন্ডিশন তিনটে বুঝলাম। একটা হচ্ছে কোনো প্রপার নাউন ইউজ করবো না, একটা হচ্ছে যে পেজে আমরা লিখছি সেই পেজে কোনো ওয়ার্ড রিপিট করবো না, আর একটা হচ্ছে আননেসেসারি আমরা প্লুরাল করা বা ওই মানে ছোটখাটো চেঞ্জ করবো না শব্দটাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই তিনটে শর্ত কিন্তু মানতে হবে। এইবার আমরা কিভাবে এটাকে প্র্যাকটিস করব? এই প্র্যাকটিসের দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে রিটেন পদ্ধতি, যেটা তোমরা প্রতিদিন খাতায় লিখবে, আর একটা পদ্ধতি হচ্ছে ওরাল পদ্ধতি, যেটা আমরা মুখে বলে বলে করবো। তো আমি এখানে ওরাল পদ্ধতিটা দেখাচ্ছি, তারপরে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে রিটেন পদ্ধতিটা দেখাচ্ছি তোমরা কিভাবে লিখবে বা কিভাবে এটাকে প্র্যাকটিস করবে বা কতক্ষণ প্র্যাকটিস করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি ওরাল পদ্ধতিটা আগে দেখিয়ে দিই। ধরা যাক আজকে আমরা একটা শব্দ নিলাম, শব্দটা হচ্ছে স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট শব্দের লাস্ট অক্ষরটা কি? টি। তাহলে টি দিয়ে আমাকে একটা শব্দ নিতে হবে। টি দিয়ে টেবিল, ই আসছে শেষে, ই দিয়ে একটা শব্দ নিতে হবে ইস্ট। আবার টি এসছে, টি দিয়ে আমরা আরেকটা শব্দ নিতে পারি, যেমন হচ্ছে টাউন, মানে জিভ। ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকবে। এবার প্রশ্নটা হলো যে আমরা কতক্ষণ এটাকে প্র্যাকটিস করব। উত্তরটা হলো আমরা প্রতিদিন গড়ে 15 মিনিট করে প্র্যাকটিস করব। এই 15 মিনিট আমার লেখা এবং বলা দুটোকেই আমরা প্র্যাকটিস করতে শুরু করব। যারা ছোট আছো, মানে যাদের বয়স 14-র মধ্যে, তারা কিন্তু শুধুমাত্র লিখে প্র্যাকটিস করবে। তারা কিন্তু কেউ এখনই ওরালটা প্র্যাকটিস করো না, তাদের জন্য আরো পরবর্তীকালে অন্য পদ্ধতিতে এটা প্র্যাকটিস করানো হবে। আমি তাদের জন্য আলাদা গাইড দেবো। যারা 14 বছরের উপরে আছো, তারা কিন্তু মুখে বলা এবং লেখা দুটোই প্র্যাকটিস করবে প্রতিদিন গড়ে 15 মিনিট। এই 15 মিনিট তোমার উপর নির্ভর করছে। কেউ খুব তাড়াতাড়ি কথা বলে, তাহলে তার হয়তো 10 মিনিটে হয়ে যেতে পারে। কেউ দেরিতে কথা বলে, মানে ধীরে ধীরে কথা বলে, তার হয়তো 15 মিনিটের জায়গায় 20 মিনিটও লাগতে পারে। এটা ডিপেন্ড করছে তোমাদের উপর। কি করতে হবে? একটা যে কোনো ছোট খাতা নিতে হবে। ছোট খাতা বলতে আমি দেখাচ্ছি, সাধারণত এই যে ডায়েরি গুলো আছে, এই ডায়েরির একটা পেজ হলে ভালো হয়। তোমরা একটা ডায়েরির পেজ নেবে, বাড়িতে ডায়েরি অবশ্যই পেয়ে যাবে, যে কোনো একটা ডায়েরির পেজ নেবে। এই পেজে তোমরা কি করবে? একদম প্রথম থেকে শব্দগুলো লেখা শুরু করবে। যেমন আমি বললাম টেবিল, তারপরে কি বললাম? ই আসছে, টেবিলের পরে ই আসছে, ই দিয়ে ইস্ট। টি দিয়ে আবার আসছে, টি দিয়ে আমি টাং বলেছি, তাহলে টি দিয়ে হচ্ছে টুইস্টার। ঠিক আছে, এরকম শব্দ তুমি লিখছো, এরকম 3টে শব্দ হয়তো এখানে লিখলে। সেইভাবে তোমরা পরপর কন্টিনিউশন করছো এবং এই খাতাটা শেষ পর্যন্ত তোমরা লিখবে। এই একটা পেজ কিন্তু একদিনে করবে। এই একটা দিন কিন্তু একটা টাইমে বসেই করতে হবে। এই নয় যে আমি কিছুটা লিখে উঠে গেলাম, তারপরে পরে আবার করবো না, তা করলে হবে না। এই কাজটা কিন্তু এট এ টাইম বসে করতে হবে এবং এই কাজটা প্রতিদিন নিয়ম করে তোমরা যদি করতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 6 থেকে 7 মাসের মধ্যে তোমাদের স্টক অফ ওয়ার্ডস অনেক ডেভেলপ করবে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা এইভাবে করলে আমাদের স্টক অফ ওয়ার্ডস ডেভেলপ করবে কেন, কি কারণে? তার আগে বলি, ইংরেজিতে কথা বলার জন্য আমাদের লাগে হচ্ছে 120টা শব্দ। ঠিকই শুনছো, 120 থেকে 180টা শব্দ লাগে ইংরেজিতে কথা বলার জন্য। প্রতিদিন ইংরেজিতে কথা বলার জন্য 100 থেকে 180 বা 200টা শব্দ কিন্তু আমাদের দরকার। এই 200টা শব্দ জানলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু কোন 200টা শব্দ? আমাকে যখন কেউ প্রশ্ন করছে আমি উত্তর দিতে পারছি। যেমন কেউ যদি আমাকে বলে হোয়াট ইজ ইয়োর নেম, আমি উত্তর দিতে পারবো আই এম শোভন ঘোষাল বা মাই নেম ইজ শোভন ঘোষাল। ঠিক আছে, কিন্তু আমি যখন তাকে পাল্টা প্রশ্ন করতে যাচ্ছি, তখন আমি প্রশ্ন করতে গেলে শব্দ হারিয়ে ফেলছি বা আমি সেন্টেন্সটা ঠিক মতো বলতে পারছি না। সেটা আমি পরে শেখাবো যে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে, কিভাবে আমরা কথা বলবো। আজকে যে ক্লাসটা করাচ্ছি সেই ক্লাসে সেটা নেই। তো বোঝাতে পারলাম? তাই আমাদের কিন্তু যদি যে ওয়ার্ডগুলো আমরা জানি, যদি সেই ওয়ার্ডগুলো আমরা সবসময় ঠোঁটস্থ করে রাখতে পারি বা সেগুলো যদি আমাদের মাথায় সবসময় থাকে, তাহলে কিন্তু আমাদের কথা বলতে বা লিখতে কোনো প্রবলেম হবে না। এখানে একটা অ্যাডিশনাল কথা বলে রাখি। সাধারণত আমি যখন ছোট ছিলাম বা আমাদের যখন স্কুল লেভেলে পড়ানো হয়েছিল, তখন দেখেছিলাম আমাদের প্রচুর রেসপেক্টেড টিচার্সরা, আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, প্রত্যেককে সম্মান দিয়েই বলছি, তারা কিন্তু একটা পদ্ধতি ব্যবহার করতেন। তারা কিছু কঠিন শব্দ কিন্তু আমাদের লেখার মধ্যে, রাইটিং এর মধ্যে তারা আমাদের দিতেন, মানে আমরা সেগুলো পড়তাম
কখনো ভুলে যেতাম এবং দেখতাম যে ওইভাবে না ঠিক শব্দটা মানে ওই শব্দটার ব্যবহারটাই ভুলে গেছি। এবং তারপরে কি হতো, যেহেতু স্টুডেন্ট ছিলাম তখন একটা ক্রেজ ছিল মুখস্থ করতে হবে, তারপরে কি হতো পরীক্ষার সময় গিয়ে ওই শব্দটা যদি কোনোভাবে ভুলে যেতাম, পরের লেখাটা কোথাও হারিয়ে যাচ্ছে। তার কারণ যে শব্দটা আমার নয়, আমি জানি না, সেই শব্দটা আমার উপর যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় এবং আমি যদি সেটাতে অভ্যস্ত না হই, তাহলে আমি অবভিয়াসলি সেটা গুবলেট করব। সেটাই হয়েছে আমাদের স্কুল লাইফে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা চেষ্টা করবে সব থেকে সহজতম ইংরাজি ব্যবহার করতে, সহজতম ভাষা ব্যবহার করবে। জেনে রাখো, যা অনেকেই আছেন যারা বলেন যে এই যে মাধ্যমিকে 100 পাচ্ছে ইংরাজিতে, বা উচ্চ মাধ্যমিকে পাচ্ছে, বা এমনি স্কুল লেভেলেও পাচ্ছে, আইসিএসসি তে পাচ্ছে, সিবিএসই তে পাচ্ছে, আইবি বোর্ডসে পাচ্ছে, এরা কিন্তু যে বিরাট বোমবাস্টিং শব্দ ব্যবহার করে তা কিন্তু নয়। এরা খুব সিম্পল শব্দ ব্যবহার করে, সিম্পল ভাবে লেখে। আমি সেটা পরে আলোচনা করব, আমাদের ক্রিয়েটিভ রাইটিং ক্লাসে এগুলো আলোচনা হবে। আমি কথাগুলো বললাম তোমাদের এটা মাথায় রাখার জন্য যে আমরা যে প্র্যাকটিসটা করব বলছি, এই ওয়ার্ড সাইকেল, এইটা কিন্তু নিয়মিত আমরা যদি 3 থেকে 4 মাস প্র্যাকটিস করতে পারি, ছোটদের ক্ষেত্রে 6 মাস, বড়দের ক্ষেত্রে 3 থেকে 4 মাস মিনিমাম, এটা কিন্তু সর্বনিম্ন। এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি, 1 বছর বা 1.5 বছর বাদে আমরা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাব, আমাদের ইংরাজি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। তাহলে আর কথা বাড়াবো না, এবার সোজা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসি। কিভাবে আমরা এই স্টপ কোর্সটা করবো তার পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদিও আমি হয়তো এক পাতা লিখে দেখাবো না, বুঝতেই পারছো সেটা বোরিং লাগবে। আমি জাস্ট কয়েকটা শব্দ বা কয়েকটা লাইন আমি করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি কিভাবে আমরা এটা লিখবো। তাহলে এই লেখার পদ্ধতিটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে আমরা আমাদের একটা যে কোনো খাতা যেরকম দেখালাম ওরকম নিয়ে নেবো। বেস্ট হচ্ছে রুল টানা খাতা বা ডায়েরির খাতা, তাতে আমাদের সুবিধা হবে। আমরা কিন্তু রুল টানা খাতা ছাড়াও লিখতে পারি। তো প্রথম শব্দ আমি বলেছিলাম স্টুডেন্ট। কিভাবে লিখবো আমরা? নর্মাল, এবং টিটাকে আন্ডারলাইন করব, করে আমরা একটা ড্যাশ দেবো। এবার টিটা চলে আসবে এখানে, টেবিল। নেক্সট সেম, ইতে আন্ডারলাইন করব ইস্ট, আবার টিকে আন্ডারলাইন করব, টি দিয়ে টাং। এবং এখানে কিন্তু আমার হয়ে গেল, আমি এখানে চলে এলাম, ইকে আন্ডারলাইন করলাম, করে চলে এলাম নেক্সট পেজে, ই দিয়ে লিখলাম। আমি এখানে দেখাচ্ছি একটুখানি বড় করে যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ই দিয়ে আমরা লিখলাম ইগল। ইগল কিন্তু কোনো প্রপার নাউন নয়, ইগল একটা কমন নাউন, এটা আমাদের মাথায় রাখতে হবে। ইগল একটা পাখির নাম, ঠিক আছে? ই, আবার ই আসছে, ই দিয়ে এলিফ্যান্ট। টি, টি দিয়ে টুইস্ট। টি, টি দিয়ে টমেটো। ও, ও দিয়ে অরেঞ্জ। ই, ই দিয়ে এনার্জি। ওয়াই, ওয়াই দিয়ে আমরা লিখব ইয়ার, তোমরা যেমন খুশি লিখতে পারো। আর রেড। ডি, ডু, যেহেতু জায়গা কম ছিল তাই ডু করলাম। ও দিয়ে অর্গ্যান। এন, নোজ। ই, ওয়াই, ওয়ার্ড। ডেস্ক, কাইট, দেখো আমি এখানে এসে ই দিয়ে কি শব্দ লিখবো আমি কিন্তু এখানে এসে আটকে গেলাম। আটকাইনি, অ্যাকচুয়ালি বলতে চাইলাম যেটা, সেটা হচ্ছে এখানে এসে আমি আটকে গেলাম, মানে হচ্ছে যে আমি কিন্তু এবার ই দিয়ে শব্দ খুঁজছি। তাহলে আমার যদি মাথায় এইবার আমাকে স্ট্রাইক করছে একটা এমন শব্দ লাগবে যে শব্দটা ই দিয়ে, এবার যদি আমার মাথায় এইটা না থাকে, এই মুহূর্তে যদি আমি শব্দটা না জানি, তাহলে আমি এখানেই থেমে যাব। তাই এই পদ্ধতিতেই একমাত্র তোমার
তোমার ভেতরে যে শব্দ তুমি জানো সেই শব্দগুলো আস্তে 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 বেরোতে থাকবে। তাহলে আমরা ই দিয়ে আরেকটা শব্দ লিখি। আমরা অলরেডি এনিমি লিখেছি, ইস্ট লিখেছি, এনার্জি লিখেছি, এলিফ্যান্ট লিখেছি। তাহলে ই দিয়ে আমরা এগ লিখে দিই। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই ভেবেছিলে কেন স্যার ই দিয়ে এগ লিখছে না, ভাবতেই পারো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য কথাটা বললাম। জি দিয়ে গড, ডি দিয়ে ডগ, এগুলো খুব কমন শব্দ, আমরা বলে থাকি। জি দিয়ে গার্ল, এল দিয়ে লার্জ, ই দিয়ে আবার ই এসছে, দেখো বারবার কিন্তু আমার ই আসছে, তাহলে আমাকে সতর্ক হতে হবে, ই দিয়ে কিন্তু আমার ওয়ার্ডগুলো লাগবে। ই দিয়ে যেমন হচ্ছে ইয়ার, আর দিয়ে রোজ, জানো নিশ্চয়ই রোজ একটা ফুলের নাম, আবার রোজ কিন্তু প্রপার নাউনও হয়, অনেকের নামও রোজ হয়, তাই রোজটা আমরা ইউজ করতে পারি যদি এটাকে ফুল হিসাবে বা ফ্লাওয়ার হিসাবে ইউজ করি, আদারওয়াইজ করবো না। আবার ই এসছে, দেখেছো কি অবস্থা। ই দিয়ে হচ্ছে কি শব্দ দিয়ে বলো তো, ইগার করলাম, এন্ড আর দিয়ে রেস্ট। ধরা যাক আমার এই হচ্ছে আজকের পেজ। এইভাবে আমরা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করব, মিনিমাম যতক্ষণ না একটা পেজ শেষ হচ্ছে। এবং এই প্র্যাকটিসটা করতে করতে দেখবে তোমরা 6 থেকে 7 মাসের ভেতরে কিন্তু তোমাদের ইংরাজি তৈরি করে ফেলেছো। তাহলে কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যাদের ইংরাজিতে প্রবলেম হচ্ছে, যদি তোমরা নিয়মিত আমার এই চ্যানেলটি ফলো করো বা যদি নিয়মিত এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের ইংরাজির প্রবলেম কিন্তু মিটে যাবে, খুব বেশি সময় লাগবে না, 6 থেকে 7 মাসের ভেতরেই কিন্তু ইংরাজির সমস্যা মিটে যাবে। তাহলে সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট, আজকের মতো এইটুকুই।